শুরু হলো অমর একুশে গ্রন্থমেলা, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। একুশের চেতনার সমুন্নত রাখতে সর্বস্তরে বাংলা ভাষা চালুর তাগিদ। সারা দেশে একযোগে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নিচ্ছে প্রায় 16.5 লাখ শিক্ষার্থী। প্রশ্নপত্র ফাঁস রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেন শিক্ষামন্ত্রী। শেরপুরের নালিতাবাড়িতে জঙ্গি আস্তানায় র্যাবের অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। বাধ্যতামূলক করা হলেও চট্টগ্রামে অধিকাংশ সিএনজি অটোরিকশায় নেই মিটার। বৈধ কাগজপত্র থাকার পরও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ। সবকিছু মিটারে কাজ করাইতে দিছি, এখন বর্তমানে আমার একটা মামলা দিয়ে দিছে। যেগুলোতে নাম্বার আছে ওগুলারে ডিস্টার্ব করতেছে, আর যেগুলো অবৈধ গাড়ি এফআর চলতেছে এগুলারে কোনো ডিস্টার্ব করতেছে না কেন? এবং পদ্মা সেতু নির্মাণে শীত মৌসুমের সুবিধা নিয়ে দ্রুত এগিয়ে চলছে কাজ। সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং নদী শাসন প্রকল্প বলছেন সংশ্লিষ্টরা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি সাজিদ রাজু। বছর ঘুরে আবারও শুরু হয়েছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ আগে এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশের চেতনা সমুন্নত রাখতে সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে হবে বলে জানান। তিনি আরও বলেন, সাহিত্যের মাধ্যমে বাংলা ভাষাকে সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। বিশ্বের খুব কম দেশই মায়ের ভাষার জন্য জীবন দিয়েছে একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন। এর আগে দুপুর 3টার দিকে প্রধানমন্ত্রী মেলা প্রাঙ্গণ বাংলা একাডেমি চত্বরে এসে পৌঁছান। এরপর তিনি 2015 সালের বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তুলে দেওয়া হবে, এটি আমাদের জন্য বড় আনন্দের, কারণ বাংলা ভাষা। এখানকার লাইব্রেরিটা আমার অত্যন্ত প্রিয়। স্পিকার মহোদয়কে সমস্ত অঞ্চলের যে আঞ্চলিক ভাষা, কথা এবং তাদের এই সঙ্গীত চর্চা বা সাহিত্য চর্চা, সেগুলিকে এক জায়গায় নিয়ে আসা এবং সেগুলি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, এটার ভিতর দিয়েও কিন্তু আমাদের যে ভাষার যে প্রাচুর্য সেটা আমরা জানতে পারি। সেই সুযোগটা বাংলা একাডেমি কিন্তু আমাদের করে যাচ্ছে। 21 আমাদেরকে প্রেরণা দেয়, আমরা এগিয়ে যাচ্ছি, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বিশ্ব দরবারে। আজকে একটা মর্যাদার আসনে আমরা অধিষ্ঠিত হতে পেরেছি। এখন আর কেউ আমাদের দরিদ্র বলে গালিও দিতে পারে না, অবহেলার চোখেও দেখে না। বাংলাদেশ এখন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। 2021 সালের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশ মধ্য আয়ের দেশে উন্নীত হবে, আর 41 সালের মধ্যে আমরা উন্নত দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারব। ভাষার মাস ফেব্রুয়ারি। 1952 সালের এই মাসেই ভাষার জন্য রক্ত ঢেলে বাঙালি অর্জন করেছে তার প্রাণের ভাষা। মহান ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পেলেও সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার শুধু কাগজে কলমে রয়ে গেছে। সাংবিধানিকভাবে বাংলা ভাষা ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এখনো বাংলা ভাষা ব্যবহার হচ্ছে না। রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ের উদাসীনতার জন্যই সর্বস্তরে বাংলার প্রচলন সম্ভব হয়নি বলে অভিমত শিক্ষাবিদদের। বিস্তারিত তানিন মেহেদির রিপোর্টে। নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। সারা দেশে সাড়ম্বরে শ্রদ্ধা জানানো হয় ভাষা সৈনিকদের, স্মরণ করা হয় ভাষা আন্দোলনের শহীদদের। তবে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার যে চেতনা নিয়ে ভাষা আন্দোলন হয়েছিল, সেই চেতনা আজও উপেক্ষিত। উচ্চ আদালত, উচ্চশিক্ষা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তরে বাংলা ভাষা ব্যবহার না হওয়ায় ক্ষুব্ধ ভাষা সৈনিকরা। এই আন্দোলন যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে করা হলো তার আংশিক অর্জিত হয়েছে। ভাষা আন্দোলনের সংশ্লিষ্ট যারা এখনো বেঁচে আছে তারা কেউই চায়নি যে মাতৃভাষা এইভাবে অবহেলিত হোক। ওই যে আমার পূর্বপুরুষ রাজভাষা ইংরেজি বিদেশি ঔপনিবেশিক ভাষাতে শিক্ষা গ্রহণ করে এসছে, সেটার থেকে আমি আর পরিশ্রম করে দূরে সরবো এটা ইচ্ছাটা নাই। শিক্ষাবিদরা বলছেন, বাংলা ভাষা ব্যবহারে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাবে সর্বস্তরে মাতৃভাষা বাংলার ব্যবহার এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। বাংলা ভাষাকে যে সর্বস্তরে প্রচলন করতে হবে, তার যে বিকাশ ঘটাতে হবে, সেইটি কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল যে আমরা কেবল অধিকার পাবো না,
আমরা এইটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করব, সেই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করতে পারিনি। রাষ্ট্রকেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা কিভাবে এই ভাষাকে ব্যবহার করবে, কোন স্তরে এটার প্রচলন ঘটাবে, কিভাবে ঘটাবে। কেবল যে ফেব্রুয়ারি মাসে এলে এই সমস্যাটা নিয়ে চিন্তা করি, এটা ফেব্রুয়ারি মাসের চিন্তা না, এটা সার্বক্ষণিক চিন্তা হওয়া উচিত। দেশের শিক্ষা ব্যবস্থার শ্রেণী বৈষম্য বাংলা ভাষার চর্চা বাড়ানোর পথে অন্তরায় বলে মনে করেন এই শিক্ষাবিদ। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে একযোগে শুরু হলো এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা। চলতি বছর পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় 16.5 লাখ শিক্ষার্থী। প্রথম দিন অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পর্বের পরীক্ষা। এবছর পরীক্ষা পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হলেও প্রশ্নপত্র ফাঁস নিয়ে উদ্বেগ না থাকায় কিছুটা স্বস্তি দেখা গেছে শিক্ষার্থীদের মাঝে। এদিকে সকালে তেজগাঁওয়ে একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী বলেন, কার্যকর পদক্ষেপ নেয়ায় এবারে প্রশ্নপত্র ফাঁসের কোনো আশঙ্কা নেই। সারা দেশে একযোগে সকাল 10টায় 40 নম্বরের বহু নির্বাচনী প্রশ্নপত্রের পরীক্ষা শুরু হয়। এবছর রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় এবং প্রশ্নপত্র ফাঁস না হওয়ায় বেশ ফুরফুরে মেজাজেই পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। 2বার বোর্ড পরীক্ষা দিয়ে ওই ভয়টা নাই, কিন্তু তবুও যে এসএসসি পরীক্ষা স্কুল জীবনের শেষ পরীক্ষা, এর জন্য একটা অন্যরকম অনুভূতি। প্রশ্ন অনেক কমন করেছে, অনেক ভালো অ্যান্সার দিতে পেরেছি। মা বাবার জন্য আর কি এত পরিশ্রম করতেছি। 2 বছর যা পড়ছে ওটাই আমরা করছি, ইনশাল্লাহ পরীক্ষাটা ভালো হবে। পরীক্ষা কেন্দ্রে সার্বিক পরিবেশ ও প্রশ্নপত্র ফাঁস না হওয়ায় অভিভাবকরা সন্তুষ্টির কথা জানালেন। গত কয়েক বছর যে ধরনের চিন্তা ভাবনা ছিল যে প্রশ্ন আউট হয়ে গেছে কিন্তু এই বছর কিন্তু এই ধরনের কোনো আতঙ্ক আমরা শুনতে পাইনি। প্রত্যেকটা কোচিংয়ে দেওয়া হয়েছে গোয়েন্দা বা যে ফটোকপির দোকানগুলিতে ওইরকম যদি থাকে মনে হয় ভালো হবে। এদিকে তেজগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এবার প্রশ্নপত্র ফাঁস রোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্ন তৈরি এবং প্রশ্ন ছাপিয়ে বের করা পর্যন্ত, স্কুল পৌঁছানো পর্যন্ত অনেকের জানার মধ্যে থেকে যেত, সুযোগ ছিল। এইটা একদম কমাতে আমরা অতি লিমিটেড 1-2 জনের মধ্যে নিয়ে আসছি। শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে পরীক্ষা শুরুর বেশ আগে থেকেই অভিভাবকদের সঙ্গে নিয়ে দেশের বিভিন্ন এলাকার কেন্দ্রগুলোর সামনে জড়ো হতে থাকেন পরীক্ষার্থীরা। পরে আসন বিন্যাসের তালিকায় নিজেদের নাম দেখে কেন্দ্রে প্রবেশ করে তারা। সকাল 10টায় শুরু হয়ে দুপুর 1টা পর্যন্ত চলে পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষা শেষে উচ্ছ্বসিত ছিল বেশিরভাগ শিক্ষার্থী। অন্যদিকে সন্তানদের প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তুষ্ট ছিলেন অভিভাবকরাও। সৃজনশীলের মানটা অনেক ভালো হয়েছে। তাছাড়া আমাদের যে যতটুকু দরকার ছিল, যে যা পড়ে আসছি সেরকমই আসছে। পরীক্ষা অনেক ভালো হয়েছে, নৈবিত্তিকও অনেক ইজি আসছে, ঠিক আছে সব। নৈবিত্তিকটা মোটামুটি হয়েছে, অতটা ভালো হয় নাই, কিন্তু যার ক্রিয়েটিভটা সোজাই হয়েছে, ভালো হয়েছে। পরীক্ষার প্রশ্ন আগে ফাঁস হয়তো সবাই অনেক আতঙ্ক ছিলাম, কিন্তু এখন এই বছর কোনো পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়নি, আমরা অনেক সুন্দরভাবে পরীক্ষা দিয়েছি। বাংলা পরীক্ষা প্রথম পত্র ছিল অনেক ভালো হয়েছে, কোনো রাজনৈতিক সমস্যা নাই, তার জন্য আমাদের পরীক্ষাটা ভালোভাবে হয়েছে। প্রথমবার অভ্যস্ত যে আমরা অবজেক্টিভ আগে অথবা সৃজনশীল পড়ে, এই জন্য একটু পরীক্ষাটা ছিল। 10 মিনিট টাইমটা দেওয়া হয়, বলতে গেলে আমরা সেই টাইমটাও বলতে গেলে খুব কম পাইছি। অনেক ভালো, বাট একটু টাফ কোয়েশ্চেন গুলো ছিল, দ্যাটস ওয়াই। যেভাবে আমরা পরীক্ষা দিয়েছি এটা আমাদের ভালো রেজাল্টের সম্ভাবনা অনেক বেশি। পরীক্ষা খুব ভালোই হয়েছে, কোশ্চেনটা সহজ এসেছে। কোশ্চেন অনেক সোজা করেছিল, মানুষের মধ্যে একটা কোশ্চেন করেছিল। ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করছি সামনে পরীক্ষাগুলো আমরা এইভাবে ভালোভাবে দিতে পারবো। নৈবিত্তিক যেহেতু প্রথমে দিয়েছে, আগেরবার তো কখনো এই জিনিসটা দেয়নি, আর প্রথমে দিয়েছে যেহেতু ভালোই হয়েছে। প্রশ্নগুলো 6টার ভিতরে 6টায় কমন পাইছি, আর পরীক্ষাটা খুব ভালো হয়েছে। অবজেক্টিভটা রিটেন সবই ভালো হয়েছে এবং যেমন আশা করছিলাম তেমনই হয়েছে, তো আশা করছি রেজাল্টও ভালো আসবে। শেরপুরের নালিতাবাড়ির একটি জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। দুপুরে উপজেলার চেংবেড় পাহাড় থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। র্যাব জানায়, পাহাড়ে আস্তানা তৈরি করে জঙ্গিরা কার্যক্রম চালাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মাটি খুঁড়ে মেশিনগানের 22,000 বারুদ, এসএমসির 17,000 এবং বিমান বিধ্বংসী মেশিনগানের 2,000 বারুদ উদ্ধার করে র্যাব সদস্যরা। পরে আরও একটি গর্ত থেকে একটি বিমান বিধ্বংসী মেশিনগান, 2টি ভারী মেশিনগান, একটি AK-47 সহ 3টি বন্দুক ও 2টি SLR উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
দেখছেন বাংলার সময়। নেটওয়ার্ক দ্বৈত নাগরিকত্বের বিধান রেখে বাংলাদেশ নাগরিকত্ব আইন 2016 এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। নতুন এই আইনে ভুল তথ্য দিয়ে কেউ নাগরিক হলে অর্থদণ্ড ও কারাদণ্ডের মাধ্যমে শাস্তির বিধান রাখা হয়েছে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, সাংবিধানিক পদে কর্মরত কোনো ব্যক্তি বা প্রজাতন্ত্রের দায়িত্বে নিয়োজিত কেউ এই সুবিধা পাবেন না। প্রতি বছরই কাজের তাগিদে প্রচুর সংখ্যক বাংলাদেশি বিদেশে পাড়ি জমান। বাংলাদেশেও কাজ করতে আসেন বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ। নাগরিকত্ব নিয়ে অনেক সময় তৈরি হয় নানা জটিলতা, কিন্তু নাগরিকত্বের দ্বন্দ্ব কাটাতে এবার দ্বৈত নাগরিকত্বের বিধান রেখে নাগরিকত্ব আইন প্রণয়ন করল সরকার। নতুন করে প্রণীত এই আইনে বিধান রাখা হয়েছে যে বাংলাদেশের সাথে বিরোধ বা রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা নেই এমন যে কোনো দেশের নাগরিকরা দ্বৈত নাগরিকত্বের আওতায় আসবেন। এসএসসি পরীক্ষার কারণে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নাগরিকত্ব সংক্রান্ত আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে আইনটির বিস্তারিত তথ্য তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব জানান, সম্প্রসারিত এই আইনে বাংলাদেশ থেকে নিষেধাজ্ঞা নেই এমন যে কোনো দেশের নাগরিক দ্বৈত নাগরিকত্বের আওতায় আসবে। নতুন এই আইনে বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দ্বৈত নাগরিকত্বের বিধান যুক্ত করা হয়েছে। বাংলাদেশের কোনো নাগরিক সার্কভুক্ত দেশ বা মিয়ানমার বা সরকার কর্তৃক গেজেট প্রজ্ঞাপন দ্বারা নাগরিকত্ব গ্রহণের জন্য নিষিদ্ধ ঘোষিত রাষ্ট্র ছাড়া বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন যে কোনো রাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন। তবে সাংবিধানিক পদ বা দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ এই আইনের আওতার বাইরে থাকবে জানিয়ে সচিব আরও জানান, ভুল তথ্য দিলে শাস্তির বিধানও থাকবে। তবে কোনো ব্যক্তি সুপ্রিম কোর্টের বিচারক, জাতীয় সংসদ সদস্য বা সাংবিধানিক পদে অধিষ্ঠিত বা শৃঙ্খলা বাহিনীতে বা প্রজাতন্ত্রের অসামরিক কর্মে বা পদে নিয়োজিত থাকাকালে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন না। মিথ্যা বা বিকৃত তথ্য প্রদান বা তথ্য গোপন করে আইনের অধীন নাগরিকত্ব সংক্রান্ত অপরাধের জন্য অপরাধীকে অনধিক 1 লক্ষ টাকা জরিমানা বা অনধিক 5 বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়াও এই আইনের ফলে বিদেশি কোনো নাগরিক বাংলাদেশে প্রজাতন্ত্রের কোনো পদ কিংবা নির্বাচনে অংশ নিতে না পারার কথা উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব। বিদেশি কোনো নাগরিক। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আগে থেকে বাংলার সময়ে আরো থাকছে। জঙ্গি সংগঠনের নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করায় আতঙ্ক, দ্রুত চক্রটি গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। তাই তো সবাই বলে শিলপাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। পুলিশের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগের মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে সিএনজি অটোরিকশা মিটারে চলাচল বাধ্যতামূলক করার অভিযান। বেলা 11টায় শুরু হওয়ায় এই অভিযানে অন্তত 2000 সিএনজি অটোরিকশার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদিকে আগামীকাল থেকে নম্বর প্লেটবিহীন সিএনজি অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানোর কথা জানিয়েছে বিআরটিএ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিগত 2007 সাল থেকে বহুবার উদ্যোগ নিয়েও সিএনজি অটোরিকশা মিটারে চালু করা যায়নি। সর্বশেষ চলতি বছরে 2 দফা সময় বাড়ানোর পর মিটার বসানোর জন্য 31 জানুয়ারি চূড়ান্ত তারিখ নির্ধারণ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে সোমবার সকাল থেকে শুরু হয় পুলিশের ট্রাফিক বিভাগের অভিযান। কিন্তু এর মধ্যে অধিকাংশ সিএনজি অটোরিকশা চলছে মিটার ছাড়াই। প্যাসেঞ্জারের সচেতন হয় নাই, এই জন্য এখনো মিটার নিচ্ছি না। মিটার লাগালে লাগাবো আর কি, একদিন তো আমাদের সময় দিতে হবে। মিটার লাগাই না, বারবার নষ্ট যেতেছে মিটারের জন্য লাগাইতেছি না আর কি। মিটার লাগাইতে বলছে কিন্তু মালিকে তো আমাদেরকে ওটা বলে নাই। এক্ষেত্রে এই অভিযান এবং দায়িত্বরত ট্রাফিক পুলিশের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই সিএনজি অটোরিকশা চালকদের। মিটার লাগাইতে যাবো, কোথায় না মিটার লাগানো তোর 500 টাকাতে। আমাকে স্যার আমার কাছে এখন টাকা নাই, টাকা থাকলে তো আপনাকে দিতাম। যেগুলোতে নাম্বার আছে ওগুলারে ডিস্টার্ব করতেছে, আর যেগুলো অবৈধ গাড়ি এফআর চলতেছে এগুলারে কোনো ডিস্টার্ব করতেছে। অনটেজ গাড়ি চলতেছে আর আমাদের ডকুমেন্ট থাকার পর আমরা চলতে পারতেছি না। জায়গা জায়গা ধরে মামলা দেয়। ড্রাইভারকে ধরলো তো উনি বললো যে মিটারেই যাচ্ছি, তারপরও জরিমানা করা হয়েছে। সিএনজি অটোরিকশা চালকদের বিরুদ্ধে যে অভিযোগ তার ব্যাখ্যা দিলেন সিএমপি ট্রাফিক বিভাগের শীর্ষ এই কর্মকর্তা। মিটার লাগানো সত্ত্বেও যে মামলা করার যে অভিযোগ, মিটারে যদি চলাচল করে কোনো মামলা হবে না, তবে মিটার লাগানো সত্ত্বেও যদি তারা মিটারে না
চলে, চুক্তিতে যদি যায়, তো সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। অপরদিকে নম্বর প্লেটবিহীন সিএনজি অটোরিকশার বিরুদ্ধে মঙ্গলবার থেকে অভিযান শুরুর ঘোষণা দিল বিআরটিএ। জেলা প্রশাসকের মহোদয়ের নেতৃত্বে এক মোবাইল কোর্ট কাজ করবেন, আর আগামীকালকে থেকে আমাদের এখানে মোবাইল কোর্ট পরিচালনা হবে। অবৈধ কোনো সিএনজি চট্টগ্রাম মহানগরে চলতে পারবেন না। চট্টগ্রামে বর্তমানে 13,000 সিএনজি অটোরিকশা চলাচলের ব্যাপারে বিআরটিএর অনুমতি থাকলেও নম্বর প্লেটবিহীন সিএনজি রয়েছে আরও অন্তত 15,000, যারা শুধুমাত্র পুলিশের টোকেন নিয়ে রাস্তায় চলাচল করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা কমে এলেও চুয়াডাঙ্গা, নাটোর ও পঞ্চগড় সহ বেশ কয়েকটি জেলায় এখনও অতিরিক্ত ঠান্ডায় নাজেহাল জনজীবন। চুয়াডাঙ্গায় শীতের সঙ্গে বেড়েছে কুয়াশা। ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না দিনের বেশিরভাগ সময়। এ কারণে দিনেও হেডলাইট জ্বালিয়ে রাস্তায় যানবাহন চলাচল করছে। এদিকে হঠাৎ করে শীতের তীব্রতা বেড়েছে নাটোরে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কুয়াশার কারণে সমস্যা হচ্ছে যানবাহন চলাচলেও। উত্তরের হিমেল হাওয়ায় ভর করে শীত জেঁকে বসেছে পঞ্চগড়ে। শীতে কাজে যোগ দিতে না পেরে বিড়ম্বনায় পড়েছেন শ্রমজীবী মানুষ। এদিকে যশোর, কুড়িগ্রাম, দিনাজপুর ও পাবনা সহ দেশের বেশ কিছু এলাকায় শীত কিছুটা কমতে শুরু করায় মানুষের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। অবশেষে পুলিশ প্রহরায় এসএসসি পরীক্ষায় অংশ নিল বখাটেদের অব্যাহত হুমকিতে পালিয়ে বেড়ানো বগুড়ার এক কিশোরী। সদর উপজেলার গোকুল তসলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে পরীক্ষা দেয় সে। এর আগে গতরাতে পরিবার সহ তাকে বাড়িতে ফিরিয়ে আনে পুলিশ। পরে সকালে পুলিশ সদস্যরা তাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যায়। পরীক্ষা শেষে আবারও তাকে বাড়ি পৌঁছে দেয় পুলিশ। তবে এখনও বাড়ি ফেরেনি তার ফুফাতো বোন ও তার পরিবার। এদিকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটেদের দফায় দফায় হামলা ও হুমকিতে আতঙ্কিত হয়ে পরিবার নিয়ে এলাকা ছাড়ে 2 শিক্ষার্থী। এই ঘটনায় রোববার বগুড়া সদর থানায় একটি মামলা করা হয়েছে। এদিকে জিআর পুলিশের মারধরে গুরুতর আহত কুলসুম নাহার এখন অনেকটা সুস্থ। পুরোপুরি সুস্থ হওয়ার পর অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তার স্বজনরা। চিকিৎসকরা জানায় কুলসুম নাহারের মাথায় আঘাতের জন্য সিটি স্ক্যান করা হয়েছে। রিপোর্টে কোনো গুরুতর সমস্যা পাওয়া যায়নি বলেও জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আহতের স্বজনরা জানান কুলসুম নাহার অন্তঃসত্ত্বা হওয়ার কারণে প্রাথমিকভাবে তার সুস্থতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এরপরেই জিআর পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বজনরা। গতকাল চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশনে আত্মীয় স্বজনদের আনতে যান কুলসুম নাহার ও তার ছোট ভাই। পরে স্টেশন থেকে বের হওয়ার সময় তাদের দুজনের কাছে টিকিট না পেয়ে দায়িত্বরত জিআর পুলিশ মোশাররফ তাদের বেধড়ক মারধর করেন বলে অভিযোগ করেন কুলসুম নাহার। যে এরকম আমার সাথে অমানবিক আচরণ করেছে একটা মেয়ের সাথে, তা আমি আবার মুক্তিযোদ্ধার সন্তান, সে তো কখনোই চাইতে পারে না যে এরকম করতে পারে একজন মেয়ের সঙ্গে। আমি চাচ্ছি যে ওনার যথাযথ শাস্তি হোক। মাথায় আঘাতটা আমরা বলতে পারি যে যদিও সে কনশাস ওরিয়েন্টেড, কিন্তু আঘাতের প্রকৃতিটা আর মারাত্মক হতে পারত। গত 1 বছরে জঙ্গি সংগঠনের নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করায় আতঙ্কিত হয়ে পড়েছেন তারা। দ্রুত এই চক্রটিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন শিক্ষক সমাজের নেতারা। অবশ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন চক্রটিকে ধরতে তৎপর রয়েছেন তারা। বিস্তারিত থাকছে সাইফুর রহমান রকির রিপোর্টে। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, লাল বাহিনী, সর্বহারা, জেএমবি সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের নামে মুঠোফোনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করছে একটি চক্র। গেল 1 বছরে চক্রটি প্রায় 30 জন শিক্ষককে টাকা না দিলে পরিবার সহ হত্যার হুমকি দিয়েছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন হুমকির শিকার হওয়া শিক্ষকেরা। এক ম্যাডাম রুমের মধ্যে কান্নাকাটি করছিল, সে ভয় বাইরে হতে পারছিল না এবং তাকে বাইরে হওয়ার সঙ্গে সঙ্গে জবাই করা হবে, এইরকম প্রতিনিয়ত এই ধরনের হুমকি আসতেছে এবং আমরা আতঙ্কিত। কেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে হুমকি দিচ্ছে?
এটা ইয়ে করা দরকার। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটা দায়িত্ব, কিন্তু তারা খুব একটা গুরুত্ব দেয়নি এবং তারা এই ব্যাপারে ইনভেস্টিগেট করেনি। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হুমকিদাতা এই চক্রটিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষক প্রতিনিধিরা। আমরা প্রতিনিয়ত একটা চাপের মধ্যে থাকছি। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং আমাদের কর্মজীবন আমাদের বেশ ক্ষতির সম্মুখীন হচ্ছে। এদিকে এখনো চক্রটির কাউকে গ্রেপ্তার করতে না পারলেও শিক্ষকদের সার্বিক নিরাপত্তা দেওয়ার কথা জানালেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। শিক্ষকদেরকে আমরা এটা নিশ্চয়তা দিচ্ছি যে তারা যে এলাকায় যাবে সেখানে তাদের নিরাপত্তা প্রদান করব এবং পুলিশ এ ব্যাপারে তৎপর আছে এবং গুরুত্ব দিয়ে এই বিষয়টা তদন্ত করে দেখছে। হুমকি পাওয়ার পর প্রাণের ভয়ে অনেকে বিষয়টি চেপে গেলেও এ পর্যন্ত থানায় জিডি করেছেন 10 জন শিক্ষক। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। আদিবাসী চিকিৎসক ডক্টর সানাই ত্রিপুরাকে মারধরের ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বান্দরবান ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম। সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য উইলিয়াম ত্রিপুরা সহ অন্যান্য আদিবাসী নেতারা বক্তব্য দেন। এ সময় বক্তারা অভিযুক্ত পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। গত শনিবার চট্টগ্রামের জিএসি মোড় এলাকায় এক পুলিশ সদস্য ডাক্তার সানাই প্রুকে মারধর করে বলে অভিযোগ করেন তার স্বজনরা। বাংলার সময় আরো থাকছে। টাঙ্গাইলের এক সময়ের খরস্রোতা লৌহজং নদী এখন মৃতপ্রায়। অবৈধভাবে বাড়িঘর ও দালান কোঠা নির্মাণ করাকেই দায়ী করছেন এলাকাবাসী। গত 7 বছরে বাংলাদেশের আমূল পরিবর্তন হয়েছে। দেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির। দুপুরে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের 100 বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটিতে ইন্টারন্যাশনাল ট্যুরিজম সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় একই অনুষ্ঠানে রাঙামাটিতে ভবিষ্যতে সরকার পর্যটনের লীলাভূমি হিসেবে গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। 7 বছরে বাংলাদেশের আমূল পরিবর্তন হয়েছে। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি দেশ নয়। বাংলাদেশ এখন কারোর আর অবজ্ঞা অবহেলার মতো দেশ নয়। বাংলাদেশ একটি সম্ভাবনার দেশে রূপান্তরিত হয়েছে। পর্যটনকে নিয়ে এখানে যে সম্ভাবনা, অপার সম্ভাবনা রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে এই পার্বত্য চট্টগ্রাম। এখানে লেক আছে, পাহাড় আছে এবং কি নেই, সমস্ত বৈচিত্র্যপূর্ণ মানুষের বৈচিত্র্য আছে। ভারত সহ প্রতিবেশী দেশ ভুটান ও নেপালের সাথে ট্রানজিট কার্যকর এবং আঞ্চলিক সড়ক যোগাযোগের চুক্তি বাস্তবায়িত হলে স্থলবন্দরগুলোর মাধ্যমে বাণিজ্য বাড়বে। তাই গুরুত্বপূর্ণ কয়েকটি স্থলবন্দরের উন্নয়নের পাশাপাশি সিলেট ও 2 পার্বত্য জেলায় 4টি সহ নতুন 12টি স্থলবন্দর নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। তবে ব্যবসায়ীরা বলছেন, বন্দরগুলো দিয়ে প্রত্যাশিত সুফল পেতে হলে আমদানি রপ্তানির নিয়ম শিথিল করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। আমদানি রপ্তানি বাণিজ্যকে গতিশীল করতে 2002 সালে অবকাঠামো উন্নয়ন করে 10টি গুরুত্বপূর্ণ শুল্ক স্টেশনকে স্থলবন্দরে রূপান্তর করে সরকার। এছাড়া বিভিন্ন সময়ে আরও 12টি শুল্ক স্টেশনকে স্থলবন্দর করার পরিকল্পনা করা হয়। স্থলবন্দরগুলোর মধ্যে 3টি ছাড়া বাকিগুলো দিয়ে শুধু ভারতের সাথে বাণিজ্য হয়। তবে বিবিআইএন চুক্তি ও ট্রানজিট বাস্তবায়ন হলে স্থলবন্দরগুলোর কার্যক্রম ও আয় অনেক বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই বেনাপোল এবং নেপাল ও ভুটানের নিকটবর্তী 2টি স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নতুন ঘোষিত স্থলবন্দরগুলো নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ। কানেক্টিভিটির মূল ফোকাস কিন্তু বাংলা বান্দা এবং বুড়িমারি। তো এই জন্য আমরা এই দুটোকে এখন আধুনিকায়নের জন্য বিশেষভাবে আরও আমরা নজর দিচ্ছি। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে যে 4টি প্রকল্প নতুনভাবে আমরা নিয়েছি, 2টা হলো হিল এরিয়ায়, একটা হচ্ছে থেগামুখ রামগড় আর শেওলা সিলেটের। এর পাশাপাশি আমাদের যে অন্যান্য বন্দরগুলো আছে সেগুলোরও আমরা আপগ্রেডেশন চাচ্ছি। তবে ব্যবসায়ীরা বলছেন, কোন কোন স্থল বন্দরের মাধ্যমে শুধু রফতানি ও কোনটির মাধ্যমে শুধু আমদানির বাধ্যবাধকতা বহাল রাখলে অবকাঠামোগত এসব উন্নয়ন থেকে প্রত্যাশিত সুফল মিলবে না। সকল পণ্য অবাধিতভাবে যে আমদানি করার যে সুযোগ রয়েছে, আগারো স্থলবন্দর দিয়ে ওই সুযোগ নাই। সীমিত আকারের পণ্য আমদানি করার সুযোগ আছে। সেই জন্য আমরা এই ভারত থেকে অনেক চাহিদা থাকা সত্ত্বেও আমাদের ওই যে এসোরোর জন্য বা নন টেরিফ বাধার জন্য আমরা মাল আমদানি করতে পারতেছি না। রিকোয়েস্ট যেসব বন্দরগুলো সুন্দরভাবে ম্যান্ড হয়ে গেছে, তৈরি হয়ে গেছে,
সেখানে পূর্ণ স্থলবন্দর হিসেবে দিতে হবে, যাতে যে কোনো জিনিস আমি এখান থেকে আমদানি করতে পারবো এবং যে কোনো জিনিস আমি রপ্তানি করতে পারবো। বর্তমানে 5টি স্থলবন্দর সরকারি ও 5টি বেসরকারি ব্যবস্থাপনায় বিল্ড অপারেট ট্রান্সফারের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। এসব স্থলবন্দর থেকে বছরে গড়ে 70 কোটি টাকা আয় করে কর্তৃপক্ষ। হাজারি শিউলি, সময় সংবাদ, ঢাকা। তুচ্ছ ঘটনার জের ধরে গোপালগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয়রা জানায়, সকালে কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন কেন্দ্রে এসএসসি পরীক্ষা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন। এ সময় তিনি কেন্দ্রে অবস্থানকারী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে কেন্দ্র থেকে বের হয়ে যেতে বলেন। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ খবর কেন্দ্রের বাইরে ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবিতে মিছিল করেন। এক পর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা তার অফিসে তালা ঝুলিয়ে দেয়। পরে দুপুরে র্যাব প্রহরায় ওই কর্মকর্তা গোপালগঞ্জে চলে যান। যশোরে মনিরামপুর উপজেলার পাড়ালা ঋষিপল্লীতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তারা প্রশাসনের কাছে ঋষিপল্লীর বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে হামলাকারীদের অবিলম্বে আটক করার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয় সংগঠন দুটির পক্ষ থেকে। উত্তক্তের প্রতিবাদ করায় গত শনিবার ওই ঋষিপল্লীর 3 এসএসসি পরীক্ষার্থীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বখাটেরা। এমন একটি পরিবেশ তৈরি করতে হবে রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক পর্যায় থেকে, যে ওই জায়গার সমস্ত মানুষ যেন তারা নির্ভয়ে এদেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে তারা বসবাসের সুযোগ লাভ করতে পারে এবং এই নিরাপত্তা যেন অব্যাহত থাকে। পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। তার ধারাবাহিকতায় আজ থাকছে সেতু প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে রিপোর্ট। পদ্মা সেতু নির্মাণে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে করা হচ্ছে নদী শাসন প্রকল্পকে। শীত মৌসুমের সুবিধা নিতে এই কাজে গতি আনতে চাইছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, এই কাজে সাফল্য পেলে নদীর গতিপথ নিয়ন্ত্রণের পাশাপাশি পদ্মার 2 কূলকে ভাঙনের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। পদ্মা সেতু এলাকা ঘুরে এসে রিপোর্ট এহসান জুয়েলের, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। নদীতে ফেলার আগে গুণগত মান পরীক্ষা করা হচ্ছে ব্লকে। সিনোহাইড্রোর নিজস্ব ইয়ার্ডে পুরো নদী শাসন প্রকল্পের জন্য তৈরি করা হচ্ছে 7.5 কোটি ব্লক। ইট, বালু ও সিমেন্টের মিশ্রণ প্রক্রিয়াজাত করে প্রতিদিন তৈরি করা হচ্ছে 20,000 কনক্রিটের ব্লক। পরে সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে ইয়ার্ডের খোলা জায়গায়, জড়ো করা হচ্ছে নদী শাসন প্রকল্পে ব্যবহারের জন্য। মাওয়া এন্ডে কাজ করা এবং একটা ট্রায়াল সেকশন করা জাজিরা এন্ডে। তো মাওয়া এন্ডের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আমরা কাজ শুরু করেছি ড্রেজিং এর জন্য, কিছু পাইপ লেআউট পাইপ লেইং এর কাজ চলতেছে, আর ওই এন্ডে আমাদের ড্রেজিং চলতেছে ট্রায়াল। আমরা আন্ডার ওয়াটার স্লোপ করার জন্য কিছু ট্রায়াল করছি, সেগুলো আমরা প্রায় 3টা করে ফেলেছি। পদ্মায় প্রতি সেকেন্ডে প্রবাহিত হয় সর্বোচ্চ 1,40,000 ঘনমিটার পানি। বর্ষায় প্রমত্তা এই নদী এখন কিছুটা শান্ত, তাই এই সুযোগে প্রতিদিন ফেলা হচ্ছে শত শত বালুভর্তি জিও ব্যাগ। বড় নৌকায় বালু নিয়ে আসা হচ্ছে মাঝ নদীতে, আর সেখানে নদী শাসনের জন্য আনা 5টি বড় বার্জে বস্তা ভরাট করা হচ্ছে ডাম্পিং এর জন্য। গত মৌসুমে অন্তর্বর্তীকালীন কাজের অংশ হিসেবে 125 কেজি ওজনের জিওব্যাগ ফেলা হলেও এবার মূল কাজে ব্যবহার করা হচ্ছে 800 কেজি ওজনের জিওব্যাগ। চলতি মৌসুমে মাওয়া প্রান্তে ফেলা হচ্ছে 14 লাখ বস্তা। সেতু নির্মাণে দুপার রক্ষার পাশাপাশি নদীর স্রোতকে নিয়ন্ত্রণের জন্যই এই নদী শাসন প্রকল্প। পদ্মা সেতুর নদী শাসন খুবই কঠিন কাজ। এখানকার নদীতে যে স্রোত প্রবাহিত হয় তা বিশ্বের যে কোনো নদীর চেয়ে বেশি। এই অবস্থায় নদী শাসনের কাজ হয়ে গেলে পদ্মার 2 কূল রক্ষা করা সম্ভব হবে। প্রয়োজনীয় সার্ভে শেষে আমরা কাজ এগিয়ে নিচ্ছি। মাওয়া প্রান্তে 1.5 কিলোমিটার এবং জাজিরা প্রান্তে প্রায় 11 কিলোমিটার দীর্ঘ এলাকায় নদী শাসন করা হবে। নভেম্বর থেকে মে পর্যন্ত পুরো সময় জুড়ে চলবে এই কাজ। সেতু নির্মাণের আগে ও পরে নদীর গতিপথ যাতে বাধা হয়ে উঠতে না পারে, সেজন্যই এই নদী শাসন প্রকল্প। আর এই কাজটি সুষ্ঠুভাবে সম্পাদন করা গেলেই সেতুর ঝুঁকি অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। টাঙ্গাইল শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া এক সময়ের খরস্রোতা লৌহজং নদী এখন মৃতপ্রায়।
প্রভাবশালীরা অবৈধভাবে বাড়িঘর ও দালানকোঠা নির্মাণ করায় নদীটি সরু খালে পরিণত হয়েছে। আর অবস্থার জন্য জেলা প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকাবাসী। অবশ্য অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ করে শিগগিরই নদীটি রক্ষা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। কাদির তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ময়লা আবর্জনা ও কচুরিপানার কারণে একসময়ের খরস্রোতা লৌহজং নদীটি দেখে বোঝার উপায় নেই যে এটি নদী না খাল। টাঙ্গাইল শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া এই নদীটি ড্রেজিং না করায় নাব্য হারিয়ে এখন মরা খালে পরিণত হয়েছে। সেই সঙ্গে দুপাশে অবৈধ বাড়িঘর ও দোকানপাট নির্মাণ করায় শুরু হয়ে যাচ্ছে এর সীমানা। নদীটা বন্ধে হালাই দিচ্ছে, বন্ধে ঘর বিল্ডিং করছে। নদীটা ভরাট হয়ে যাওয়ার পরে এই শহরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমরা চাইবো যে এই ব্যাপারে প্রশাসন সজাগ হোক এবং দৃষ্টি দেয়। নদীটির এই বেহাল অবস্থার জন্য জেলা প্রশাসনের উদাসীনতাকে দায়ী করলেন স্থানীয় এ জনপ্রতিনিধি। জেলা প্রশাসনের যারা এখানে দায়িত্বে আছেন, ভূমির দায়িত্বে আছেন, তাদের উদাসীনতার কারণে ভূমিদস্যু আছে লৌহজং নদীর, বিশেষ করে কাকমারি ব্রিজের থেকে দক্ষিণ পাশে যে জায়গাগুলো আছে সেইগুলা খাস খতিয়ানের জায়গা, সেইগুলাকে জাল খারিজ করে তারা বিক্রি করতেছে। অবশ্য সীমানা নির্ধারণ সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীটি রক্ষার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। বিআইডব্লিউটি প্রতিনিধি সহ আমাদের ভূমি অফিসের এসিল্যান্ড সার্ভে তারা সমন্বিতভাবে সীমানাটা নির্ধারণ করার পরে আমরা উচ্ছেদে কার্যক্রমে হাত দেব। লৌহজং নদীর দুপাশে সহস্রাধিক অবৈধ স্থাপনা গড়ে ওঠায় এর প্রস্থ ৬০০ ফুট থেকে কমে ১০০ ফুটে এসে দাঁড়িয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। সুনামগঞ্জের বিশম্ভরপুর কাচিরগাতি সড়ক নির্মাণের পর ১২ বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনো কোনো সংস্কার কাজ না হওয়ায় ১৬ কিলোমিটার দীর্ঘ এ সড়কে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য খানাখন্দ। আর এতে প্রতিদিনই চরম দুর্ভোগে পড়ছেন যাত্রী ও চালকরা। ২ দফা বন্যা এবং অতিবৃষ্টির কারণে সড়কের দুই পাশের মাটি সরে গেছে, আর সড়কের বেহাল দশার কারণে গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে দ্বিগুণ। এছাড়া প্রতিদিনই সড়কের কোথাও না কোথাও ঘটছে দুর্ঘটনা। বিশম্ভরপুর কাচিরগাতি সড়ক নিয়ে জেলা সদরে যাতায়াত করেন ৪টি উপজেলার মানুষ। তবে সড়কটি সংস্কারের জন্য প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। গাড়িগুড়ি চলতে অসুবিধা, বালুজিরা আন্নারপুর অক্ষরে ভয়াবহ রাস্তা যা আছে সব ভাঙ্গা লাড়ুঘর পর্যন্ত, আমরা জল মানুষ কষ্ট হয়। আমরা একটা টেন্ডার করেছি ৮ কোটি টাকা ব্যয়ে, কাজটা হয়ে গেলে আশা করি বিশ্বম্ভরপুর রাস্তাটা যোগাযোগ একেবারে স্মুথ হয়ে যাবে। বাগেরহাটে শীতকালীন সবজি টমেটোর বাম্পার ফলন হয়েছে। ন্যায্য দাম পেয়ে লাভবান হওয়ার পাশাপাশি স্বাবলম্বী হয়েছেন জেলার অনেক চাষি। কৃষি বিভাগ জানায় চলতি মৌসুমে চিতলমারী উপজেলায় মাছের ঘেরের বেড়িবাঁধের উপর ৫১৫ হেক্টর জমিতে টমেটো, লাউ ও বেগুন চাষ করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র ১৮৩ হেক্টর জমিতে প্রায় ২০,০০০ টন টমেটোর বাম্পার ফলন হয়েছে। এবছর মন প্রতি ৪৫০ টাকা দরে টমেটো বিক্রি হচ্ছে। আধুনিক প্রযুক্তিতে কৃষকদের প্রশিক্ষণ ও কৃষি বিভাগের নজরদারিতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমার ঘেরের বাড়িতে আমি চারা দিয়েছিলাম হাইটপের, সেটা চাষ করছি আমি, তাতে ফলন খুব ভালো। আমরা চাষিরা এবার খুব খুশি, দাম মোটামুটি আশানুরূপ। ঘেরের পরে খুব সুন্দরভাবে চারা রোপণ করেছি, যার জন্য আমরা অধিক ফলন পাইছি। আমাদের রাখার যদি কোনো জায়গা থাকতো তাহলে আমরা মনে হয় আরো পয়সা বেশি পেতাম। সিলেটে ভাষার মাস ফেব্রুয়ারিকে স্বাগত জানিয়ে বর্ণমালা মিছিল করেছে সম্মিলিত নাট্য পরিষদ। সকাল 10:30টায় জেলা পরিষদের সামনে থেকে নাট্য পরিষদের আয়োজনে মিছিলটি বের করা হয়। এতে জেলার সম্মিলিত নাট্য পরিষদের সদস্যরা ছাড়াও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন। পরে নগরীর বন্দরবাজার জিন্দাবাজার সড়ক ঘুরে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে ভাষার মাসকে স্বাগত জানিয়ে গীতিনাট্য পরিবেশন করেন নাট্য পরিষদের শিল্পীরা। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এই উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকের কাছে অনুষ্ঠানের আয়োজন করে সময়ের সংবাদ দল। জানার চেষ্টা করে তাদের সময় সংবাদ নিয়ে তাদের মতামত। দর্শকের কাছের যাত্রায় সকালে সুনামগঞ্জে পৌঁছায় সময় সংবাদ দল।
৬৩তম জেলা হিসেবে সেখানে সরকারি হরগঙ্গা কলেজ মাঠে আয়োজন করা হয় প্রথম পর্বের শেষ অনুষ্ঠানে। এ সময় দর্শকরা তাৎক্ষণিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য সময় সংবাদের প্রশংসা করেন। এছাড়া মুক্তিযুদ্ধ নিয়ে অনুষ্ঠান প্রচারের জন্য ধন্যবাদ জানান এবং অপরাধের বিভিন্ন সংবাদ প্রচারের পাশাপাশি ইতিবাচক সংবাদ প্রচারের পরামর্শ দেন তারা। পাশাপাশি মাদক ও বাল্যবিবাহ সহ সমাজের ক্ষতিকারক দিক নিয়ে আরও বেশি প্রতিবেদন প্রচারের পরামর্শ দেন সেখানকার দর্শকরা। সময় টিভি সময়ের সাথে তাল মিলিয়ে সময় উপযোগী সংবাদ পরিবেশন করে থাকে। ইতিবাচক পরিবর্তনের জন্য মিডিয়া আরো বেশি ভূমিকা রাখবে, সময় টিভির কাছে আমরা সেই প্রত্যাশাই করি। সময় টেলিভিশন শুরু হওয়ার পর থেকেই যে ৩০ লক্ষ শহীদের আত্মহুতি, ২ লক্ষ মা বোনের ইজ্জতম সম্ভ্রম হানি বিনিময়ে আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এর যে এই ইতিহাস সময় টেলিভিশন প্রথম থেকেই শুরু করে আসছে। এই জন্য সময় টেলিভিশনকে ধন্যবাদ জানাই। শিক্ষা, বাল্যবিবাহ রোধ, মাদক, পরিবেশ, এই সমস্ত বিষয়ে যদি আরও সুন্দরভাবে তুলে ধরা হয় তাহলে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হবে, সৃজনশীল হবে, দেশপ্রেমী হবে। ৫ বছর ধরে সময়ের ক্ষেত্রে বা সময় টিভিতে ভালো সংবাদ পরিবেশন করে আসছে এবং মুন্সিগঞ্জ জেলা আসলে একটা সভ্যতার জনপদ এবং ঢাকার একেবারে কাছে অবস্থিত এবং মুন্সিগঞ্জ জেলার উন্নয়ন এবং যে কোনো সমস্যার কার্যক্রম তুলে ধরার ক্ষেত্রে আমরা সময় টিভিকে সবসময় পাশে পেয়েছি। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দর্শকের কাছের যাত্রার দ্বিতীয় পর্ব। এ পর্বে প্রতি শুক্রবার সন্ধ্যা ৬টায় বাংলার সময়ে দর্শকের কাছে যাবে সময় সংবাদ। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শুরু হলো মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। একুশের চেতনা সমুন্নত রাখতে সর্বস্তরে বাংলা ভাষা চালুর তাগিদ। সারা দেশে একযোগে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নিচ্ছে প্রায় ১৬.৫ লাখ শিক্ষার্থী। প্রশ্নপত্র ফাঁস রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেন শিক্ষামন্ত্রী। শেরপুরের নালিতাবাড়িতে জঙ্গি আস্তানায় র্যাবের অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। বাধ্যতামূলক করা হলেও চট্টগ্রামে অধিকাংশ সিএনজি অটোরিকশায় নেই মিটার। বৈধ কাগজপত্র থাকার পরও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ। সবকিছু মিটারে কাজ করাইতে দিছি, এখন বর্তমানে আমার একটা মামলা দিয়ে দিছে। যেগুলোতে নাম্বার আছে ওগুলারে ডিস্টার্ব করতেছে, আর যেগুলো অবৈধ গাড়ি এফআর চলতেছে এগুলারে কোনো ডিস্টার্ব করতেছে না কেন? এবং পদ্মা সেতু নির্মাণে শীত মৌসুমের সুবিধা নিয়ে দ্রুত এগিয়ে চলছে কাজ। সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং নদী শাসন প্রকল্প, বলছেন সংশ্লিষ্টরা। দর্শক, এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। আর সঙ্গে থাকুন সময়ের।